ভারতের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের কমপক্ষে 180 রান অথবা 190 রান তুলতে হবে। অবশ্যই টার্গেট রাখতে হবে 120, 110, 115, 130 রানের মধ্যে আটকে রাখার। যেহেতু এটা টি-20 ফরম্যাট, সো আমাদের পেসারদের উপর আমাদের ভরসা করে থাকতে হবে। এবং আপনার পিচ যদি হয় গোয়ালিয়র স্টেডিয়ামের পিচের মতো, তাহলে সেখানে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি পেসার নিতে পারেন, কারণ প্রথম 10 ওভার পেসাররা ভালো অ্যাডভান্টেজ পাবে। আসসালামু আলাইকুম, টিম স্পোর্টস প্রেজেন্টস থার্ড ম্যানে আপনাদের সবাইকে স্বাগতম। এই পুরো ভারত বাংলাদেশ টি-20 সিরিজ জুড়ে ভারত বাংলাদেশ টি-20 সিরিজের আগে প্রতিটি ম্যাচের বিশ্লেষণ নিয়ে আমি আশিক আপনাদের সাথে আছি। কিছুক্ষণ বাদেই বাংলাদেশ ভারত টি-20 সিরিজ মহারণ। বাংলাদেশ থেকে ভারত যোজন বিয়োজন এগিয়ে, সেটা হোক পরিসংখ্যানের দিক দিয়ে, হোক শক্তিমত্তার দিক দিয়ে। প্রথমবারের মতো সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ দল টি-20 সিরিজ খেলতে নামছে এবং পুরো এন্টায়ার টি-20 সিরিজ বা এর পরবর্তী যে টি-20 ম্যাচগুলো হবে সেটাতে সাকিব আল হাসানকে দেখা যাবে না। বাংলাদেশ এবং ভারত এখন পর্যন্ত টি-20তে 14 বার মুখোমুখি হয়েছে একে অপরের, এবং 13 বার ভারত জয় পেয়েছে, একবার বাংলাদেশ জয় পেয়েছে। ভারতের মাটিতে বাংলাদেশ কেবল একটি মাত্র ম্যাচ জিতেছে, তাও সেটা 2019 সালে দিল্লিতে, এবং 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, বাকি 2 ম্যাচ বাংলাদেশ হেরে যায় এবং লাস্ট ম্যাচটা একেবারে ক্লোজ কলে গিয়ে বাংলাদেশ হেরে যায়। এবং সবসময় আমরা যখন দেখি, আমরা কোনো টি-20 বিশ্বকাপ বা টি-20 সিরিজ হোক, আমরা সবসময় দেখি বাংলাদেশ ভারতের কাছে একেবারে ক্লোজ কলে গিয়ে হেরে যায়। বাংলাদেশের যে নতুন ভেন্যু একটু পর খেলা হবে, সেই ভেন্যু গোয়ালিয়র, সেটাতে 14 বছর পর টি-20 ম্যাচ ফিরছে বা কোনো একটা টি-20 সিরিজ ফিরছে। এর আগে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ হয়েছে, কোনো ইন্টারন্যাশনাল সিরিজ অথবা কোনো টুর্নামেন্ট এখন পর্যন্ত গড়ায়নি, এবং বাংলাদেশের সম্পূর্ণরূপে প্রথম অভিজ্ঞতা এই মাঠটির ভিতর। কেমন হবে এই মাঠের পিচটা? এই মাঠের পিচটা প্রথম দিক থেকে একেবারে স্লো লেভেলের কাজ করে। আমাদের মিরপুরের পিচটা যেমন পুরো 20 ওভারই স্লো কাজ করে বা পুরো 40 ওভার স্লো কাজ করে, কিন্তু এই গোয়ালিয়র স্টেডিয়ামের যে পিচটা সেটা হচ্ছে প্রথম থেকে একেবারে স্লো কাজ করে, এবং প্রথম 10 ওভার পর ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যায়, তখন ব্যাটাররা ধীরে সুস্থে রান তুলতে পারে, এবং দ্বিতীয় ইনিংসে যে দলটা ব্যাটিং করবে সে দলটা খুব ইজিলি এবং খুব দ্রুত সে রানটা চেজ করতে পারবে। এখন বাংলাদেশের জয় পরাজয়টা নির্ভর করে টসের উপর। বাংলাদেশ যদি টস জিতে প্রথমে ব্যাটিং নেয়, তাহলে প্রথম 10 ওভার স্ট্রাগল করতে হবে এবং পরবর্তী 10 ওভার তারা রান তুলতে পারবে। তবে ভারতের বিপক্ষে 120, 140, 160 রান ইজি না। 160 পর্যন্ত করেও বাংলাদেশ জিততে পারবে না, যেহেতু ভারত বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের একটা তকমা আছে বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন। ভারতের বিপক্ষে জিততে হলে বাংলাদেশের কমপক্ষে 180 রান অথবা 190 রান তুলতে হবে, তাহলে ভারতের বিপক্ষে আমাদের জয়ের আশা দেখা যাবে। ইভেন বাংলাদেশ যদি পরে ব্যাটিং করে, তাহলে ভারতকে অবশ্যই টার্গেট রাখতে হবে 120, 110, 115, 130 রানের মধ্যে আটকে রাখার। তাহলে দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামবে, তখন খুব ইজিলি, খুব দ্রুত সেই রানটি তারা পার করতে পারবে। এখন পেসাররা কেমন সুবিধা পাবে? আমাদের পেস অ্যাটাকটা কিন্তু এখন বর্তমানে অনেক ভালো উন্নতি করছে। এবাদত হোসেন থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তারা কিন্তু বেশ ভালো বোলিং করছে, তারা খুব ভালো একটা এফোর্ট দিচ্ছে। এখন একাদশ নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বর্তমান যে পেস অ্যাটাকটা আছে, সেই পেস ইউনিটটা একাদশে সিলেক্ট করতে খাবি খেতে হয় সিলেক্টরদের অথবা টিম ম্যানেজমেন্টের, অধিনায়কের। কাকে রেখে কাকে খেলাবো? আমি তানজিম সাকিবকে বাদ দিব? তানজিম সাকিব আমার দলের বেস্ট পারফর্মার। আমি হাসান মাহমুদকে বাদ দিব? হাসান মাহমুদ আমার দলের বেস্ট পারফর্মার। এবাদত হোসেনকে বাদ দিব? চান্স নেই, এবাদত হোসেন বেস্ট পারফর্মার। কাকে বাদ দিব? তাসকিন আহমেদকে? তাসকিন আহমেদ ওই একই বেস্ট পারফর্মার। কাকে বাদ দিব? মুস্তাফিজুর রহমানকে, যিনি আইপিএলে ভালো খেলেন। শুধু আইপিএল না, বাংলাদেশের প্রতিটি টি-20 ম্যাচে, ইভেন আইপিএল অথবা কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব ভালো খেলে মুস্তাফিজুর রহমান। আমি সেই মুস্তাফিজকে বাদ দিব? কোনো চান্সই আসে না। এই 5 জন পেসার হচ্ছে আমাদের দলের একেবারে অটো চয়েস বোলার। এখন 5 জন পেসার দিয়েই তো আর আমরা একাদশ সাজাতে পারবো না। 6 জন ব্যাটার অলরাউন্ডার, 5 জন পেস বোলার দিয়ে আমরা আমাদের একাদশটা সাজাতে পারবো না। সো আমাদের একাদশ সাজাতে গেলে আমাদের মিনিমাম 2 জন পেসার, 1 জন পেসার অথবা 3 জন পেসার থাকা লাগবে। যেহেতু এটা টি-20 ফরম্যাট, সো আমাদের পেসারদের উপর আমাদের ভরসা করে থাকতে হবে। এখন আপনারা বলতে পারেন যে পেসারদের উপরই কেন ভরসা করতে হবে? এখন দেখেন,
পেস হোক অথবা স্পিন, আপনি আপনার পিচের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার একাদশ সাজাবেন, আপনার বোলিং লাইন আপনার সাজাবেন। আপনার পিচটা যদি হয় একেবারে স্লো লেভেলের, তাহলে আপনি সেখানে স্পিনার সাজাতে পারেন। আপনার পিচ যদি হয় একটু বাউন্সি লেভেলের, তাহলে আপনি সেখানে পেসার দিয়ে সাজাতে পারেন। এবং আপনার পিচ যদি হয় গোয়ালিয়র স্টেডিয়ামের পিচের মতো, তাহলে সেখানে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনি পেসার নিতে পারেন, কারণ প্রথম 10 ওভার পেসাররা ভালো অ্যাডভান্টেজ পাবে এবং প্রথম 6 ওভার পেসার দিয়ে করানো হবে পাওয়ার প্লে। এবং তারপর যদি অধিনায়ক যদি চান যে না আমার পেসার ইউজ করব, আমি হচ্ছে খুব আর্লি উইকেটগুলো তুলে নিব, তাহলে সেটা ওই টিমটার জন্য ভালো যে টিমটা আগে বোলিং করবে। এখন স্পিনারদের কথা যদি এখানে আসে, স্পিনাররা প্রথম 10 ওভার কোনো অ্যাডভান্টেজ পাবে না, হয়তো দ্বিতীয় 10 ওভার অ্যাডভান্টেজ পেতে পারে, তবে এই পিচটায় কখনো স্পিনার কাজ করবে না। মেহেদি মিরাজ আছেন, রিশাদ হোসেন আছেন, সো তারা চাইবে খুব দ্রুত উইকেটগুলো তুলে নেওয়ার। এবং আমার সাজেশন থাকবে এত দ্রুত স্পিনারগুলোকে না আনানো, প্রথম 6 ওভার পেসার দিয়ে করানো হোক, এরপর বাকি যেই 4 ওভার আছে সেটা স্পিনার দিয়ে কভার করা হোক, এরপর হচ্ছে আবার পেসারদের 1 ওভার করে করানো হোক, এবং ডেথ ওভার এর শেষ পর্যন্ত শেষ 3টা ওভার পেসারদের জন্য রাখা হোক। এখন যদি আমি একটু আলোচনা করি ব্যাটাররা কেমন সুবিধা পাবে। ব্যাটাররা দেখেন, আমি আগেই বলেছি এটা হচ্ছে প্রথম দিক থেকে স্লো পিচ হবে এবং পরবর্তী যে 10 ওভার থাকবে তখন কিন্তু সেটা ব্যাটারদের জন্য ফ্রেন্ডলি হয়ে যাবে। এরপর হচ্ছে যারা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে, সেই দলটার যে ব্যাটাররা থাকবেন সেই ব্যাটাররা হচ্ছে পিচটার একেবারে ভালো সুযোগ নিতে পারবে। তখন পিচটা হচ্ছে ব্যাটারদেরকে অনেক সহযোগিতা করবে, অনেক সাপোর্ট দিবে, পিচটা থেকে ব্যাটাররা রান তুলতে সহায়ক হবে। যেই কারণে আমি আগেই বলেছি যে প্রথমেই আর্লি উইকেট নেওয়ার ট্রাই করতে হবে এবং এরপর যখন দ্বিতীয় ইনিংসে রান চেজ করতে নামতে হবে সেইখানে ব্যাটাররা খুব ইজিলি রান চেজ করতে পারবে। এবার আসুন দেখা যাক কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ, কে কে থাকতে পারেন অথবা কে কে থাকতে পারেন না। বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, ওপেনিং তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, 1 ডাউন নাজমুল হোসেন শান্ত, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে জাকির আলী অনিক, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে মেহেদি হাসান মিরাজ, 8 নম্বরে রিশাদ হুসেইন, 9 নম্বরে মুস্তাফিজুর রহমান, 10 নম্বরে তাসকিন আহমেদ এবং 11 নম্বরে হচ্ছে তানজিম হাসান সাকিব। এই 11 জন হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে টি-20তে টপ লেভেলের পারফর্মার। হ্যাঁ, সবসময় ব্যাটে বলে রান হয় না, সবসময় ব্যাটে বলে উঠে না, তবে আমাদের ব্যাটাররা যদি একটু ভালোভাবে ডেডিকেশন দিয়ে খেলে তাহলে তারা যে কোনো কিছু তার হাসিল করতে পারবে। আমরা টি-20 বিশ্বকাপেও দেখেছি, ইভেন আমরা যখন টি-20 সিরিজগুলো দেখি সেখানে আমাদের ব্যাটারদের অনেক ডেডিকেশন দেখে আমাদের খুব ভালো লাগে। একটু পরে যে ম্যাচটা হবে সেই ম্যাচে ওই ডেডিকেশনগুলো আমাদের দরকার। এখন আমরা যদি ভারত দলের সম্ভাব্য একাদশের কথা চিন্তা করি তাহলে সেখানে অনেক বিবেচনার বিষয় আছে, কারণ রোহিত শর্মা নেই, বিরাট কোহলি নেই, আরও অনেক খেলোয়াড়রা আছে যারা খেলছেন না এই সিরিজে বা যাদেরকে নেওয়া হয়নি 15 সদস্যের এই স্কোয়াডে। এখন আমি যদি ভারতের সম্ভাব্য একাদশটা একটু দেখাই আপনাদেরকে, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, হর্ষদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব। বাংলাদেশ দল মায়াঙ্ক যাদবের বল খুব ভালো মতো খেলতে হবে। 157 গতি তোলা আইপিএলে সেই বলার ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। মায়াঙ্ক যাদব 157 গতিতে বল তুলেছে, সেটা আইপিএলে। ন্যাশনাল টিমে কতটুকু কার্যকরী হবে মায়াঙ্ক যাদব, এবং আইপিএলের সেই গতির রেকর্ডটা যদি ন্যাশনাল টিমেও ধরে রাখে তাহলে আমাদের ব্যাটারদের জন্য খুব টাফ হয়ে যাবে রান চেজ করা অথবা রান তোলাটা। আমাদের ব্যাটাররা যতটুকু চাইবে মায়াঙ্ক যাদবের ওভারটা একটু চেক দিতে। যখন বলটা গুড লেংথে পড়ছে তখন কিন্তু ইজিলি বলটা হিট করা যায় বা সেখান থেকে বাউন্ডারি বের করা যায়। পুরো ভারত সিরিজ জুড়ে আমি আসি আপনাদের সাথে, দেখতে থাকুন থার্ড ব্যান্ড, সাথে থাকুন টিম স্পোর্টসের পর্দায়। একটু পর টস হবে, আমরা সরাসরি চলে যাব সেখানে।